প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি করোনা বাংলাদেশে মহামারী আকার ধারণ করার কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ হয়ে আছে। এই কারণে তোমাদের লেখাপড়া কার্যক্রম অনেকখানি স্থবির হয়ে পড়েছে। তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা না হলেও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ঘরে বসে তোমাদের লেখাপড়া কার্যক্রম চালিয়ে যেতে পারো সেই লক্ষ্যে ফাতিমা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস চালু করেছে। এই জন্য শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত, ফাতিমা উচ্চ বিদ্যালয় শুরু করতে যাচ্ছি সেই প্রথম অনলাইন ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি গ্রহণ করবে এবং এই ক্লাসে যে অঙ্কগুলো সমাধান করা হবে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে বাসায়, এবং এই ধরনের যত অঙ্ক আছে আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে পরবর্তীতে তোমরা স্কুল ওয়েবসাইটে কমেন্ট বক্সে কমেন্ট করে সমস্যা কোনো অভিযোগ থাকলে সেগুলা তোমরা উল্লেখ করলে পরবর্তীতে আমি চেষ্টা করব সমাধান করার জন্য। তো চলো প্রিয় শিক্ষার্থী, আজকে প্রথম অনলাইন ক্লাস শুরু করি। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি গ্রহণ করো এবং সামনে কলম, খাতা, স্কেল, পেন্সিল এগুলো রাখবে প্রয়োজনীয়, যেহেতু গণিত ক্লাস অবশ্যই। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা গ্রহণ করবে। তো শুরু করি আমাদের আজকের প্রথম অনলাইন ক্লাস। আমি এখানে কিছু লিখতেছি। আমি লিখলাম x মাইনাস 5 ইকুয়াল 7। এখানে x হচ্ছে চলক, একটা পরিচয় x এর, 5 এবং 7 একই জিনিস, দুটাকে বলা হচ্ছে ধ্রুবক, আর এটাকে বলা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আর এইটাকে বলা হচ্ছে সমান চিহ্ন। তোমরা জানো সমান চিহ্ন। তো আমরা এখানে যেটা পেলাম, x হচ্ছে এখানে চলক, 5 7 কে ধ্রুবক, এবং এই যে মাইনাস চিহ্ন এটাকে বলা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, আর সমান চিহ্ন তো সমান চিহ্নই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সিস্টেম দাঁড় করানো হলো যেখানে সমান চিহ্নের বাম দিকের একটা অংশ আছে, ডান দিকের একটা অংশ আছে। তো এই বাম দিকের এবং ডান দিকের দুইটা বাক্য সমান চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্বলিত যে একটা গাণিতিক বাক্য, এটার একটা নাম যদি আমরা চাই সেই নামটা পাবো হচ্ছে সমীকরণ। সমীকরণ। তো চলো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সমীকরণ, তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সমীকরণ সমাধানের পর একটি ক্লাস আমি নিব। তো এখানে একটু বলে রাখি যে x হচ্ছে চলক, x শুধু x থাকবে এমন না, এ থেকে z পর্যন্ত যে ইংরেজি লেটারগুলো আছে সেই লেটারগুলো যে কোনো প্রতীক ব্যবহার হতে পারে। x
পরিবর্তে। তবে সাধারণত এক্স ওয়াই জেড বেশি ব্যবহার করা হয় চলকের জন্য। তাহলে আমরা সমীকরণ জিনিসটা শিখলাম এভাবে যে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্বলিত যে একটা গাণিতিক বাক্য, এটা হলো একটা সমীকরণ। এই সমীকরণের চলক হচ্ছে x। তাহলে এই একটা চলক আছে, এজন্য এক চলক বিশিষ্ট সমীকরণ। এটা কি এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা সমীকরণ জানলাম, সমীকরণের সংজ্ঞাটা কি হবে। সমীকরণের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি গাণিতিকভাবে যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। সমীকরণের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। তো এখানে দেখো, এইটাকে আমরা যদি বলি বাম পক্ষ, এটা হবে ডান পক্ষ। অর্থাৎ সমীকরণের বাম দিকের অংশটাকে বলা হচ্ছে বাম পক্ষ এবং ডান দিকের অংশটাকে বলা হচ্ছে ডান পক্ষ। তাহলে সমীকরণ বিষয়ে আমরা একটু ধারণা পেলাম। সমীকরণের সংজ্ঞাটা আবার বলতেছি, সমীকরণ হলো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত যে গাণিতিক বাক্য, সেটা হলো সমীকরণ। পুরো সংজ্ঞাটা যদি আমি একবার লিখি এখানে, তাহলে হয় চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি x plus 4y minus 1 equal 0, অথবা x minus 1 সমান 2x minus 1 সমান 0। এগুলো হচ্ছে সমীকরণের উদাহরণ। এখানে আমি দুইটা সমীকরণ লিখছি, একটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, আরেকটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো তোমাদের গণিত বইয়ে সাধারণত এক চলক বিশিষ্ট সমীকরণগুলো আছে। আমরা সেই এক চলক বিশিষ্ট সমীকরণগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো আমরা সংজ্ঞাটা ক্লিয়ার করে নিই। সংজ্ঞাটা হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। তোমাদের বইয়েও সংজ্ঞাটা দেওয়া আছে সুন্দরভাবে, আরেকবার দেখে নিবে, তাহলে আরো তোমাদের ক্লিয়ার থাকবে। তো এখন আমরা সরাসরি চলে যাব কিছু সমাধান করার জন্য, কিছু অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ থাকবে অবশ্যই। আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.1 সমীকরণ সমাধান, এই বিষয়ের উপরে পাঠ উপস্থাপন করব। তোমাদের বইয়ে 5 নম্বর যে অঙ্কটা আছে 17 minus 2z সমান 3z plus 2, আমি সমীকরণটা লিখলাম। এই সমীকরণে দেখো, এই সমীকরণে আমরা চলক দেখতে পাচ্ছি z। চলক হচ্ছে z। দুইটা পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষে দুই পক্ষেই একই চলক z আছে। তো z চলক, চলকের
মান আমরা যদি বের করতে পারি সেটা হলো সমীকরণের বীজ বা মূল বা সমাধান বলতে পারি। সমীকরণের মূল বা বীজ, তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম যে সমীকরণের মূল বা বীজ কাকে বলে, যে সমীকরণে যে অজানা চলক থাকবে, যে অজানা প্রতীক থাকবে, সেই অজানা প্রতীক বা চলকের মানটা হলো সমীকরণের মূল বা সমাধান বা বীজ বলতে পারি। তো এই সমীকরণ থেকে বা যে কোনো সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার মাধ্যমেই সমীকরণের সমাধান করা হয়। তো আমরা সেই সমীকরণ যেটা আমি লিখলাম বোর্ডে, এই সমীকরণটি সমাধান করতেছি, তোমরা খেয়াল করো। সমীকরণ সমাধানের জন্য প্রথমে বা দিয়ে শুরু করতে হবে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। বা দিয়ে শুরু করতে হবে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে চলকগুলো সাধারণত বাম দিকে রাখতে হবে আর ধ্রুবক বা সংখ্যাগুলোকে ডান দিকে। তো এই বাম দিকে আর ডান দিকে রাখার বিষয়ে যেটা একটা বিধি তোমাদেরকে মনে রাখতে হবে, সেই বিধিটার নাম হচ্ছে পক্ষান্তর বিধি। অর্থাৎ পক্ষান্তর বিধিটা কি? সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে যদি কোনো চলক বা কোনো সংখ্যাকে আমরা ট্রান্সফার করি বা পরিবর্তন করে নিয়ে যাই বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে, তাহলে সেই সংখ্যা বা চলকের আগের চিহ্নটাকে পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো দেখো এখানে আমি করতেছি, আমরা দেখতে পাচ্ছি -2z বাম দিকে আছে, তাহলে -2z আমি লিখলাম। আর ডান দিক থেকে 3z কে বাম দিকে সমান চিহ্নের বাম দিকে লিখলে এর আগে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস চিহ্ন, তাহলে -3z সমান আমরা লিখতে পারি চলকযুক্ত দুইটা রাশিকে আমরা বাম দিকে লিখলাম। এবার সংখ্যা দুটো ডান দিকে, তো ডান দিকে অলরেডি 2 আছে, 2 লিখে নিলাম। আর +17 ডান দিকে গেলে হবে -17। এইটাকে যে আমরা বললাম এটা বিধি, সেটার নাম হচ্ছে পক্ষান্তর বিধি। তো পক্ষান্তর করে কথাটা আমরা লিখে নিলাম যে পক্ষান্তর করে আমরা এই সমীকরণ থেকে দ্বিতীয় আরেকটা লাইন পেলাম। তো এর পরবর্তীতে আমরা আবার বা দিয়ে লিখব। এখানে দেখতে পাচ্ছি চলকযুক্ত দুইটা রাশি আমরা যোগ বিয়োগ করতে পারি। তো এখানে দুইটাই একই চিহ্ন আছে আগে, তো মাইনাস যোগ করলে হবে 5z -5z ইকুয়াল ডান দিকে আছে 17 2, এখানে আমাদের বিয়োগ করতে হবে, তো 17 থেকে 2 বিয়োগ করলে -15 হবে, কারণ বড়টাকে মাইনাস মাইনাস বসে যাবে। এরপরে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে সমীকরণ থেকে সবসময়ের জন্য চলকের মান বের করা। তো এখানে z এর পাশে একটা সংখ্যা গুণ আকারে আছে, সেটা হচ্ছে -5। তো এই -5 কে আমরা আমাদেরকে সরাতে হলে আমরা প্রথমে আমরা মাইনাসটাকে সরিয়ে দিই। তো মাইনাসটাকে সরাতে গেলে আমাদেরকে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে একটা সাইড নোট দিব যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। এবার এখানে আমরা আবার বাদ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে z এর পাশে যে 5 আছে বা কোনো সংখ্যা যদি থাকে চলকের পাশে যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, সেটাকে আমরা আমাদেরকে সরাতে হবে, কারণ চলকের সাথে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারবে না। তো z 5z কে আমি যদি আরেকটা 5 দিয়ে ভাগ করি, তো উভয় পক্ষে এই কাজটা করতে হবে 5 দ্বারা ভাগ করে। আমরা একটা সাইড নোট দিব, উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করে। এবার দেখো এখানে আমাদের উপরে এবং নিচে, বাম দিকের উপর নিচে 5 5 কেটে গেলে থাকে z, ডান দিকে কাটাকাটি করলে বা 5 দিয়ে 15 কে ভাগ করলে পাবো 3। তাহলে আমরা z ইকুয়াল পেলাম হচ্ছে 3। তার মানে দেখো z চলক যেটা, সেখানে সহগ মুক্ত বা z এর
জেড একেবারে ফ্রি, জেডের সাথে কোনো সংখ্যা কোনো চিহ্ন মাইনাস নাই, যদি থাকতো এগুলো থাকে এগুলো চেঞ্জ আমাদেরকে সরিয়ে দিতে হবে নিয়ম অনুযায়ী। তো আমরা জেড চলক যেটা এখানে ছিল মূল সমীকরণে সেই জেড এর পরিবর্তে একটা মান পেলাম 3, তাহলে এই সমীকরণের সমাধান আমরা বলতে পারি যে 3। তাহলে আমরা এখানে লিখে দিলাম সুতরাং সমীকরণের মূল z সমান 3। এই হলো একটা সমীকরণ আমরা সমাধান করে ফেললাম। এই সমীকরণ সমাধান তোমরা ক্লাস 6 এ ওই ধরনের অঙ্ক করেছো, নরমাল একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণ থেকে সমাধান কিভাবে করা যায় ক্লাস 6 এও করেছো, ক্লাস 7 এ এসেও তোমাদেরকে প্রথম দিকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এই ধরনেরই অঙ্ক। তো আমি একটা অঙ্ক করেছি 5 নম্বর অঙ্ক, তোমরা আশা করি এ ধরনের যে অঙ্কগুলো আছে উদাহরণে প্লাস 19 সূত্র বা যে কোনো অঙ্ক যদি এরকম অঙ্ক আসে পরীক্ষায় তোমরা এই নিয়মে করে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আর এই ধরনের অঙ্ক যদি না পারো তাহলে অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো করতে তোমাদের জন্য একটু কষ্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো এরপরে অঙ্কটা আমরা করি। আমি এবার 10 নম্বর অঙ্কটা তোমাদের জন্য উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী, 10 নম্বর অঙ্কটা একটা সমীকরণ, এটা তোমরা বুঝতে পারতেছো যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, কিন্তু এই সমীকরণটি ভগ্নাংশ আকারে দেওয়া আছে। দুইটা পক্ষ এখানেও আছে, একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন আছে, সবই ঠিক আছে, কিন্তু আগের সমীকরণটা আর এই সমীকরণটা দেখতে একটু আলাদা। আগের সমীকরণটা কোনো ভগ্নাংশ ছিল না, নরমাল একটা সমীকরণ ছিল, কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ আকারে সমীকরণটি দেওয়া আছে। তো এই সমীকরণ, এই ধরনের অঙ্ক তোমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কটা করার মাধ্যমে আমি মনে করি তোমরা অন্যান্য যে ভগ্নাংশ দিয়ে যে অঙ্কগুলো আছে করতে পারবে। তো ধাপে ধাপে আমি চেষ্টা করব তোমাদেরকে এই ভগ্নাংশ অঙ্ক যেগুলো আছে করার জন্য। তো এটা শেষ করি। তো এখানেও আমরা বা দিয়ে শুরু করব। আমরা এখানে y/2 y/3 y/5 চলক যুক্ত রাশিগুলোকে আমরা বাম দিকে লিখলাম। এবার সংখ্যা আছে মাত্র 1/-1/6, সেটা ডান দিকে ছিল, ডান দিকে রেখে দিলাম, কিন্তু y/5 ডান দিক থেকে বাম দিকে লিখছি, তো এর আগে প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস চিহ্ন। তো আমরা জানি পক্ষান্তর বিধি অনুযায়ী যে চিহ্নের পরিবর্তন করতে হয় কখন, যখন পক্ষান্তর বিধি আমরা মেনে চলব, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে কোনো সংখ্যা বা চলককে ট্রান্সফার করব, পরিবর্তন করে নিব, তো তাদের আগের চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। এই বিধিটার নাম হচ্ছে পক্ষান্তর বিধি, এটা বেশি ব্যবহার হয় সমীকরণের ক্ষেত্রে। তো এখানেও আমরা সাইড নোটটা দিয়ে দিব পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি লিখলেও হবে, পক্ষান্তর করে লিখলেও হবে। তো এখন এটা আমরা কি করতে পারি, যেহেতু ভগ্নাংশ সরাসরি যোগ দিয়ে করা সম্ভব হয় না, তো আমরা এখানে লসাগু করতে পারি। তো হরে আছে 2, 3 এবং 5, 2, 3, 5 এর লসাগু কিভাবে বের করতে হয় একটু দেখো। 2, 3, 5 আমরা এইভাবে ছোট ক্লাসে আমরা এগুলো শিখেছি। তো এখানে
সর্ব কমপক্ষে দুইটাকে ভাগ করা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে এগুলো গুণ করে দিতে হবে। তাহলে 2 গুণ 3 গুণ 5 করলে হবে 30। তো এই যে লসাগু 30 আমি এখানে লিখলাম, ভগ্নাংশ প্রত্যেক ভগ্নাংশগুলোর লসাগু হলো, হরের লসাগু হলো 30। তো এখানে লসাগু করার নিয়ম অনুযায়ী 2 দিয়ে 30 কে ভাগ করলে হয় 15 আর y গুণ করলে হবে 15y, মাইনাস 3 দিয়ে 30 ভাগ করলে হবে 10 আর y এর সাথে গুণ করলে হবে 10y, মাইনাস 5 দিয়ে 30 ভাগ করলে হবে 6 আর y গুণ করলে হবে 6y, সমান ডান দিকে যা আছে তাই বসে যাবে। এবার আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। তো 15y রেখে দিয়ে মাইনাস এই দুইটাকে আমরা যোগ করব, আগে যে দুইটাই মাইনাস তাহলে যোগ হবে 10 প্লাস 6 16 হবে 16y বাই হচ্ছে 30 সমান -1/6। এবার এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, 16y আর 15y প্লাস আর মাইনাস যদি থাকে তোমরা মনে রাখবা, অনেকে সাধারণত এরকম হিসাব করে যে প্লাস মাইনাস মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, কিন্তু এটা গুণের ক্ষেত্রে। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে আমি সহজ যেটা মনে রাখার জন্য বলতেছি সেটা হচ্ছে যে একই চিহ্ন যুক্ত থাকলে, একই চিহ্ন দুইটা রাশি দুইটা পদের আগে যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ করবা, কিন্তু যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে বিয়োগ করবো। এটা আমার মাথায় রাখলেই হয়ে যাবে। তো এখানে প্লাস আর মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত থাকলে বিয়োগ করতে হবে। তো 16y থেকে 15y বিয়োগ করলে হবে শুধুমাত্র 1। তো 1 না লিখে আমরা লিখব -y, বড়টাকে মাইনাস থেকে মাইনাস বসিয়ে দিতে হবে আর নিচে 30 বসে গেল, সমান হচ্ছে -1/6। এরপরে আমরা যে কাজটা করব, উভয় পক্ষ থেকে মাইনাসটাকে যদি আমরা সরিয়ে দেই, কিভাবে মাইনাসটাকে সরাবো, উভয় পক্ষ থেকে মাইনাস সরানোর নিয়ম হচ্ছে -1 দ্বারা গুণ করে দেওয়া। তাহলে -1 দিয়ে গুণ করলে মাইনাস চলে যাবে, তাহলে y/30 সমান 1/6। আমরা এখানে সাইড নোট দিলাম -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করে। তো এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, এখানে উভয় পক্ষ লিখলেও হবে, আবার শুধু -1 দ্বারা গুণ করে লিখলেও বোঝা যাবে যে আসলে কাজটা উভয় পক্ষই করা হয়েছে। আর সাধারণত সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উভয় পক্ষে একই রকম কাজ করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে, একই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, বা একই সংখ্যা উভয় পক্ষকে যোগ করতে হবে, বা একই সংখ্যা উভয় পক্ষে উভয় পক্ষ থেকে বিয়োগ করতে হবে। এটা উভয় পক্ষে সমান কাজ করতে হবে, কারণ সমীকরণ মাঝখানে সমান চিহ্ন আছে, যেহেতু সমান চিহ্ন থাকার কারণে উভয় পক্ষে সমান কাজ করতে হবে, একই রকম কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা এখান থেকে এখানে লিখি, আমি পেলাম যেটা, সেখানে আরেকটা পদ্ধতি এখানে চলে আসবে, সেটা হচ্ছে আমরা আর গুণন পদ্ধতি। সেটা কেমন দেখো, এখানে লব বাই হর আছে। তো এখানে এই বাম পক্ষের লব y এর সাথে ডান পক্ষের 6 হর গুণ করতে হবে। তাহলে y গুণ 6 সমান ডান পক্ষের লব বাই ইনটু হচ্ছে বাম পক্ষের হর, তাহলে 1 গুণ 30। তো এখান থেকে আমরা লিখতে পারি 6y = 30। এখন দেখো এখানে একটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে, সেই পদ্ধতি হচ্ছে আর গুণন করে, আর গুণন বলা হয়। কি বলা হয়? আর গুণন বা ক্রস গুণনও বলা হয় ইংরেজিতে, ক্রস প্রোডাক্ট। দরকার নাই, তোমাদের বইয়ে যেটা লেখা আছে আর গুণন করে, আরো একটা সহজ বাংলা সেটা হচ্ছে কোনাকুনি গুণ করে। তো কোনাকুনি গুণ করে আমরা প্রথমে বাম দিকের লব ইনটু ডান দিকের হর গুণ করে বাম দিকে লিখলাম, আর ডান দিকের লব
ইনটু বাম দিকের হর গুণ করে ডান দিকে লিখলাম, মাঝখানে অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে। তো এখন এখান থেকে আমাদের y এর মান বের করতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি কি y এর সাথে একটা সংখ্যা আছে 6 যেটা গুণ আকারে। তো কোন সংখ্যা যখন গুণ আকারে থাকবে আমরা জানি ওই সংখ্যাটাকে সরাতে গেলে ওই সংখ্যা দিয়েই আবার ভাগ করতে হবে। তো উভয় পক্ষে এই কাজটা করতে হবে। তো বাম দিকে 6 কে সরানোর জন্যই আমাদের উভয় পক্ষে 6 দিয়ে গুণ করতে হবে। 6y/6 ইকুয়াল 30/6। তাহলে আমরা পেলাম অতএব y = 5। তাহলে এটা হলো সমীকরণের চলকের যে মান 5 পেয়ে গেলাম। তো y এর মান যেহেতু পেয়ে গেলাম 5, তাহলে সমীকরণের মূল বা বীজ বা সমাধান হলো 5। তো প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় যে অঙ্কটা করলাম ভগ্নাংশ দিয়ে লসাগুর মাধ্যমে সমীকরণের সমাধান করা হলো। এখানে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করা হলো, একটা হচ্ছে পক্ষান্তর বিধি আর একটা হচ্ছে 8 গুণন বিধি। তো দুইটা বিধি এখানে ব্যবহার করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশ দিয়ে যে অঙ্কগুলো আছে আমি বলতে পারি যে এইভাবে যদি আমরা লসাগুর মাধ্যমে অনেকে করে, অনেক স্টুডেন্ট করতে পারবে, কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা একটু দুর্বল প্রকৃতির, তাদের জন্য লসাগুর মাধ্যমে না করে বিকল্প আরেকটা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি করা হয় তাহলে মনে হয় একটু সহজ মনে হবে আমার কাছে ধারণা। তো আমি আরেকটা পদ্ধতিতেই তোমাদেরকে এই ধরনের যে অঙ্কগুলো আছে সমীকরণের ভগ্নাংশের ক্ষেত্রে, তো সেই একটা অঙ্ক তোমাদের জন্য আমি উপস্থাপন করব। দুর্বল শিক্ষার্থীরা তোমরা এই নিয়মটা ফলো করতে পারো, আবার এখন যেটা করব সেই নিয়মটা তোমরা ফলো করতে পারো, যার কাছে যেটা সহজ মনে হবে সেটা করবা। তবে এখন যে পদ্ধতিতে যে অঙ্কটা করব এই পদ্ধতিতে যদি করো তাহলে ভগ্নাংশ দিয়ে যত অঙ্ক আছে সব অঙ্কগুলাই তোমরা করতে পারবে আশা করি সহজভাবে। তো এখন আমি তোমাদের জন্য তোমাদের বইয়ের 14 নম্বর যে অঙ্কটা আছে এই 14 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য উপস্থাপন করব। চোদ্দ নম্বর অঙ্কটিতে আমি বোর্ডে উঠাই নিই। y-2/4 plus 2y-1/3 সমান y-1/3। সমীকরণটি হলো y-2/4 plus 2y-1/3 সমান y-1/3। তো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমরা সমীকরণটি দেখলে এবার এটার যদি আমরা সমাধান করতে চাই বিকল্প পদ্ধতির আলোকে, তাহলে এখানে আমি লিখলাম যে এখানে 4 3 হর 4 আছে 3 এখানেও 3, তো একটা 3 বা দুইটা লিখলে হবে। 4 3 3 এর লসাগু 4 3 3 এর লসাগু হচ্ছে, আমরা আগের পদ্ধতিতে যদি চেষ্টা করি তাহলে পাবো 3 কমপক্ষে দুইটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে 4 বসে যাবে 1 1, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 12। তাহলে হরের লসাগু যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশ সমীকরণের যেগুলো পদ আছে একটা দুইটা, এরপর বাম দিকে দুইটা পদ আছে, ডান দিকে দুইটা পদ আছে, তো প্রত্যেকটা পদে হরের লসাগু আমাদেরকে বের করতে হবে। প্রত্যেকটা পদে হরের লসাগু, তো হরের 4 3 3 এর লসাগু আমি বের করে নিলাম। এখন সমীকরণের উভয় পক্ষকে 12 দ্বারা, অর্থাৎ লসাগু যে 12 পেয়েছি 12 দ্বারা গুণ করে পাই। তো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে হরের লসাগু বের করতে হবে, সেই বের করার পরে যে লসাগু পাবো সেই লসাগু দিয়ে যে সংখ্যাটা আমরা পাবো, এখানে 12 পেয়েছি,
তো সেই 12 দিয়ে উভয় পক্ষ সমীকরণ উভয় পক্ষকে গুণ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে গুণ করার অর্থ হলো সমীকরণের উভয় পক্ষে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকেই 12 দিয়ে গুণ করতে হবে। তো দেখো আমি যদি প্রথম পদ ছিল y - 2/4, একে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে এভাবে লিখতে পারি প্লাস 2y - 1/3, একেও আমি 12 দ্বারা গুণ করলাম। তারপর ডান দিকে y আছে, y কে লিখলাম y * 12 -1/3, এখানেও লিখলাম 12। সবার প্রত্যেকটা পদের সাথে আমি 12 গুণ করে দিলাম। এবার এখান থেকে যদি আমরা এই 4 দিয়ে এই 12 উপরে এবং নিচে মাঝখানে গুণ চিহ্ন যেহেতু উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি। এই 3 দিয়ে যখন আমরা এই 3 দিয়ে এই 4 দিয়ে যখন এই 12 কে কাটবো তখন এখানে পাবো হচ্ছে একটা 3। তো 3 আর এখানে লবে আছে y - 2 গুণের সম্পর্ক থাকবে। তো 3 * y - 2 এভাবে আমরা গুণ আকারে লিখে নিব প্রথমে। তারপর এখানে পাবো প্লাস 3 দিয়ে যখন এখানে 12 কে কাটবো 4 পাবো, তাহলে 3 × 4 = 12, তাহলে 4 * 2y - 1, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম 4 * 2y - 1 সমান, এখানে পাচ্ছি সরাসরি গুণ 12y, আর এখানে কাটলে পাবো 3 × 4 = 12, তাহলে 4 × 1 = 4। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন একটা ফিগার চলে আসছে সমীকরণের ক্ষেত্রে, যেখানে তোমাদের বইয়ে এই ধরনের ফিগারে কিছু অঙ্ক আছে। এখন এখান থেকে শেষ পর্যন্ত যে ভাবে করব সেইটাই যদি ফলো করো তাহলে এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমরা অবশ্যই করতে পারবে আমি মনে করি। তো এখন যে কাজটা করতে হবে, এই 3 আর এই y ব্র্যাকেটের ভিতরে আছে y - 2, এটা 3 এর সাথে y - 2 গুণ সম্পর্ক। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে হয়ে বসবে। তো আমরা এখানে দেখি, এখানে যদি গুণ করি তাহলে 3y - 6 প্লাস এখানে গুণ করলে 4 × 2 = 8, 8y - 4, 1 গুণ করলে 4 সমান, এখানে পাবো 12y - 4। এই যে গুণ করলাম এটা একটা বিধি অনুসরণ করে, এটার নাম হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধি প্রয়োগ করে আমরা এখানে গুণটা করে ফেললাম। তো এখানে যে কাজটি এবার করতে হবে, নরমাল একটা সমীকরণ চলে আসছে, অর্থাৎ চলকগুলোকে আমাদেরকে বাম দিকে রাখতে হবে এবং সংখ্যাগুলোকে ধ্রুবকগুলোকে ডান দিকে নিতে হবে। সেক্ষেত্রে পক্ষান্তর বিধি আমাদেরকে প্রয়োজন হতে পারে, ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের 3y বাম দিকে আছে, বাম দিকে লিখে নিলাম, প্লাস 8y আছে, এটাও লিখে নিলাম। ডান দিকের থেকে 12y বাম দিকে আসলে মাইনাস হয়ে গেল, আর সমান চিহ্ন দিলাম। এবার -4 ডান দিকে আসতে বসিয়ে দিলাম, বাম দিকের -4 ডান দিকে গেলে হলো +4, বাম দিকের -6 ডান দিকে গেলে হলো +6। এখানে আমরা সাইড নোটটা দিব পক্ষান্তর বিধি। এবার আমরা চলকগুলো দেখতে পাচ্ছি বাম দিকে এবং সংখ্যাগুলো ডান দিকে আছে। তো সাধারণত আমাদের মাথায় রাখতে হবে যে চলক সবসময় বাম দিকে রাখতে হবে এবং ডান দিকে সংখ্যাগুলোকে। তো এবার আমরা যদি এখানে যোগ বিয়োগ করতে চাই, তো 3y এর আগে প্লাস 8 এর আগে প্লাস, দুইটা যোগ করলে হবে 11y আর -12y বসে গেল সমান, এখানে -4 আর +4 কেটে যাচ্ছে, তাহলে থাকবে হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এবার এখানে দেখতে পাচ্ছ যে আবার বিয়োগ করব, কারণ ওই যে বলছিলাম যে এক বিপরীত চিহ্ন যুক্ত হলে বিয়োগ করে দিতে হবে। তো -y হবে এখানে সমান 6, বড়টাকে মাইনাস, এজন্য মাইনাস বসে গেছে, কিন্তু এখানে y এর মান এখনো আমরা পাইনি, -y এর মান পেয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে চলক, এখানে মূল সমীকরণের চলক হচ্ছে y,
তো y এর মানটা বের করতে হবে, কিন্তু y এর মান কিন্তু বের হয়নি। y এর আগে একটা মাইনাস চিহ্ন রয়ে গেছে। এই মাইনাসটা যতক্ষণ না আমি না সরাবো ততক্ষণ আমাদের y এর মানটা বের হবে না। তো এখানে আমরা যদি করে দিই তাহলে বা y সমান -6 কিভাবে হলো, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা যদি গুণ করে দিই উভয় পক্ষকে, তাহলে বাম দিকে -1 দিয়ে গুণ করলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে গুণের সম্পর্ক। তারপর হচ্ছে +6 আছে, এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস হয়ে যাবে। তো এখানে আমরা y সমান হচ্ছে কত পেলাম, -6। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে অঙ্কটা দেখলা, যে এই অঙ্কটি আমরা আগের পদ্ধতিতে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমাদের জন্য এই পদ্ধতিটা বেশি সহজ হবে, বিশেষ করে যারা দুর্বল তাদের জন্য। যারা মেধাবী, যারা একটু ভালো পারে তাদের জন্য তো দুইটা পদ্ধতি ইজি মনে হবে, যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির মনে করো নিজেদেরকে, তারা এই পদ্ধতিতেই করবে, আমি মনে করি করতে পারবে। করলে তোমাদের এই ধরনের ভগ্নাংশ দিয়ে যেভাবে ঘুরাই ফেরা দিতে পারে সেইভাবে দিলেও তোমরা এই পদ্ধতিতে করলে সহজে করতে পারবে। কিন্তু ওই পদ্ধতিতে গেলে একটু প্যাচ লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1 এর যে অঙ্কগুলো আছে, আমি নিয়ম নিয়ম শিখে দিলাম। এই নিয়মে তোমরা যত অঙ্ক আছে এই অধ্যায়ে সব অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এটা সমীকরণের ক্ষেত্রে আমরা সমীকরণের মূল বা সমীকরণের বীজ বা সমীকরণের সমাধান আমরা বের করতে হয় কিভাবে সেটা শিখে নিলাম। কিন্তু সমীকরণের মূল যে 6 বা -6 বা 5 বা সমীকরণের মান একটা নির্দিষ্ট একটা মান বলে দেওয়া হলো, যে এই সমীকরণের মানটি হলো, এই সমীকরণের মূলটি হলো, এই সমীকরণের মূল বা এই সমীকরণের মূল দ্বারা যে সিদ্ধ হবে, এটা যদি চাই তখন আমরা কিভাবে করব। তো শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে সমীকরণের আসলে এটাই হবে সমীকরণের মূল। তো প্রিয় শিক্ষার্থী, সমীকরণের শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। সরাসরি আমরা একটা অঙ্ক করব, পাশাপাশি শুদ্ধি পরীক্ষা দেখিয়ে দিব। তো 15 নম্বর যে অঙ্কটি আছে তোমাদের বইয়ের, 15 নম্বর যে অঙ্কটি আছে, অঙ্কটি হলো 3y + 1 / 5 সমান 3y - 7 বাই হচ্ছে 3। 3y + 1 / 5 সমান 3y - 7/3। সমীকরণটা আমি লিখলাম। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটি সমাধান করতে যাওয়ার আগে দু একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটি হলো, তোমরা দীর্ঘদিন ঘরে বসে তোমাদের সময় টাইম পাস করতেছো, কেউ লেখাপড়ার মাধ্যমে, কেউ টিভি দেখার মাধ্যমে, কেউ গেমস নিয়ে আসছো বিভিন্ন। তো প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস যেহেতু চালু হয়ে গেল, তো এখন একটু মনোযোগী বেশি হতে হবে ক্লাসে। যে ভিডিওগুলো তোমরা আপলোড পেয়ে যাবে সেগুলো ডাউনলোড করে বা সরাসরি তোমরা এগুলো ওপেন করে তোমাদের লেখাপড়া কার্যক্রম চালিয়ে যেতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, এবং তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা আশা করি ভালো করতে পারবে। পাশাপাশি আরেকটা কথা, সেটা হলো যে যেহেতু করোনার সময় চলছে, এই করোনাকালে আমাদের প্রত্যেককে সচেতন থাকতেই হবে, কারণ সচেতনতা একটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, পরিবর্তন করতে পারে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে যে করোনাকালে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, হাত ধুতে হবে বেশি করে, কমপক্ষে 20 সেকেন্ড তার বেশি,
তারপরে মাস্ক ব্যবহার করতে হবে বাইরে গেলে অবশ্যই। দূরত্ব বজায় রাখতে হবে কমপক্ষে 3 ফুট থেকে 6 ফুট পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে আমাদেরকে। এই যে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, এগুলো না মানলে তো আমাদের নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা নিজেরা সচেতন থাকবে, তোমাদের পরিবারে বাবা মা, তোমাদের ছোট ভাই বোন যদি থাকে, সবাইকে নিয়ে সচেতনভাবে তোমরা পরিবারে ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি, কামনা করি, প্রার্থনা করি তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এটাই আজকে ক্লাসের লাস্ট একটা সমস্যা সমাধান করব। এটা আমরা প্রথমে সমাধান বের করব, মূল নির্ণয় করব, সমীকরণটির মূল বের করব এবং পাশাপাশি যে কোনো সমীকরণ দেওয়া থাকলে আমরা এই সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে পারবো। একই নিয়ম, একটাই নিয়ম শুদ্ধি পরীক্ষা করার জন্য। তো সেই শুদ্ধি পরীক্ষা আমরা এখানে করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা সমাধান করি। সমাধান করার জন্য এখানে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমরা 8 গুণন বিধিটা এখানে প্রয়োগ করতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে 5 × 3y - 7, ডান দিকের লব ইনটু বাম দিকের হর, এই কোণাকুণি গুণ করে বাম দিকে লিখলাম, সমান ডান দিকে 3 × এই উপরেরটা, তার মানে 3 × 3y + 1। এটাকে আমরা কোন বিধি বলবো? এটা হচ্ছে আর গুণন বিধি। আর গুণন বিধি প্রয়োগ করলাম, এই জন্য আর গুণন বিধিটা আমি এখানে লিখে দিলাম। তোমরা এটা লিখতে পারো, অথবা আর গুণন করে এটাও লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটা জিনিস খেয়াল করো, আমি সাধারণত বলছিলাম এর আগে যে লব, বাম দিকের লব ইনটু ডান দিকের হর একদিকে লিখতে হবে, বাম দিকে অথবা ডান দিকে। বাম দিকে লিখবো প্রথমে, তারপর ডান পক্ষে লব ইনটু বাম পক্ষে হর ডান দিকে লিখবো। কিন্তু এখানে আমি একটু ঘুরাই ফেলছি, এটা ইচ্ছা করি, কারণ হলো দেখতে পাচ্ছি এখানে একটা 5, এই 5 আর 3 যখন গুণ করব তখন 15 হবে, আর এই 3 আর 3 গুণ করব 9 হবে। তো এটা যদি গুণ করে আগে বাম দিকে লিখি, তাহলে একটা মাইনাসের ঝামেলা থাকে না, মাইনাসের ঝামেলা অতিরিক্ত চলে আসে, সেটা এড়ানোর জন্য আমি এটা করছি। তো তোমরা এটা খেয়াল করো, তোমরা আগের পদ্ধতিতে করলেও হবে, এগুলো আগে গুণ করতে পারো, তারপর এগুলো গুণ করতে পারো, এগুলো গুণ করে তোমরা বাম দিকে লিখলে, এটা গুণ করে ডান দিকে লিখলে। মাইনাসের ঝামেলা আসলে মাইনাস তাড়ানোর জন্য পদ্ধতি তো আছেই, সেটা হলো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিতে হবে। তো এখানে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্টন বিধি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 5 এর সাথে এটার গুণ হবে, 7 এর গুণ হবে, তাহলে 3 × 5 = 15, 15y, আর এখানে প্লাস মানে মাইনাস, 5 আর 7 গুণ করলে 35। তো এখান থেকে আমরা বাম দিকে গুণ করে নিলাম। এবার ডান দিকে একই ভাবে গুণ করতে হবে, 3 আর 3y গুণ করলে 9y, আর এখানে 3 এর সাথে 1 গুণ করলে 3 হলো। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি বন্টন বিধি, বন্টন বিধি। তো বন্টন বিধি অনুযায়ী আমরা গুণ করে দিলাম, বন্টন করে দিলাম, অর্থাৎ বন্টন বিধি অর্থ যে এই 5 এর সাথে এটাও গুণ হবে, এটা 5 এর সাথে 7 এরও গুণ হবে, আলাদা আলাদা পদের সাথেও 5 গুণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বন্টন করে দেওয়া, সবার সাথে নিয়ে নেওয়া। তো এবার যে কাজটা করতে হবে, সেই আগের পদ্ধতি, নরমাল যে পদ্ধতি, সেটা হলো যে চলকগুলো বাম দিকে রাখতে হবে আর সংখ্যাগুলোকে ডান দিকে নিতে হবে। তো এখানে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তো 15y রেখে দিলাম, আর ডান দিক থেকে +9y বাম দিকে নিয়ে আসলাম, তাহলে -9y হলো সমান 3, আর 35 ডান দিকে গেলে হলো +35। এবার আমরা এখান থেকে প্লাস আর মাইনাস বিপরীত চিহ্ন আছে, তো এখানে আমাদের বিয়োগ করলে কত হবে? 6y সমান হচ্ছে 38। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y
সমান 38/6। তাহলে অতএব y ইকুয়াল টু পাচ্ছি 19। কাটাকাটি করলে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 19 আর এর হবে 3, তাহলে 19/3। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে লব এবং হরকে কি করলাম, ভাগ করলাম। তো এইটাকে আমরা y এর মান পেলাম 19/3। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি একটা কথা বলে রাখি, এটাও তোমরা ব্যবহার করতে পারো এই পদ্ধতি, যে y এর সাথে কোনো সংখ্যা বা যখন গুণ আকারে থাকবে তখন সেটাকে আমরা ডান দিকে ভাগ করে দিতে পারি। আবার ওই যে আরেকটা কথা বলছিলাম, y কে দেখিয়ে দেওয়া যে 6 আছে, 6 কে সরানোর জন্য বাম দিকেও 6 দিয়ে ভাগ করতে হবে, ডান দিকেও 6 দিয়ে ভাগ করতে হবে। তো বাম দিকে ওইটা আমি এখানে আর দেখাইনি, তো সরাসরি এভাবে চিন্তা করছি যে 6 কে ডান দিকে আমি ভাগ করে দিব, অর্থাৎ y চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকবে সেটা ডান দিকে ভাগ করে দিলেই হবে। তো y সমান পেলাম 38/6। এবার আমরা y সমান এখানে একটু ক্যালকুলেশন করলাম, ছোট ক্যালকুলেশন, কাটাকাটি বা ভাগ করা যেটাকে বলি। তো 2 দিয়ে যদি 38 কে ভাগ করি তাহলে 19, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে হলো 3, তাহলে 19/3 লব আর হর আকারে একটা মূল পেলাম। তাহলে এটা হলো সমীকরণের আমরা মূল বের করলাম, সমীকরণের সমাধান করলাম। এখন এই সমীকরণের সমাধান 19/3, এইটা যে সমীকরণের সমাধান, এইটা সত্যতা যাচাই করতে হবে, এটা সঠিক কিনা। এটার শুদ্ধি পরীক্ষার মাধ্যমে ছাড়া সম্ভব নয়। তাহলে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা এইটা যে সঠিক সেটা যাচাই করব। এখন প্রিয় শিক্ষার্থী, বুঝতে কি কষ্ট হচ্ছে? আশা করি না। তারপরেও ধৈর্য সহকারে অবশ্যই বুঝতে হবে, যেহেতু গণিত ক্লাস মানে হচ্ছে ধৈর্যের ব্যাপার। যে যার ধৈর্য বেশি সে গণিতে অবশ্যই ভালো করতে পারবে, কারণ চেয়ার টেবিলে বেশ বসতে না পারলে গণিতে ভালো করা সম্ভব না। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অন্যান্য সাবজেক্টের মতো চিন্তা করলে গণিতটা আসলে গণিতের যে মর্ম সেটা বোঝা মুশকিল হয়ে যায়। অনেকের কাছে গণিত সহজ মনে হয়, আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু গণিতের মাধ্যমে আসলে কিছুটা মেধা যাচাই হয়ে যায়, কার কেমন মেধা। তো এখন আমরা এটা সমাধান করব, শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষের আমরা এটা না লিখে যদি লিখি সমীকরণের উভয় পক্ষে y equal to 19/3, y এর যে আমরা মূলটা পেলাম, মানটা পেলাম, সমীকরণের সমাধান পেলাম y equal to 19/3। সমীকরণ উভয় পক্ষে y equal to 19/3 বসিয়ে পাই। এটা আমি প্রথমে লিখে নিলাম। এবার আমাদের মূল সমীকরণের বাম পক্ষ যেটা ছিল, সেটা হলো 3y + 1/5। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু y এর মান 19/3 বসাতে হবে, তো 3 আর y এর মধ্যে গুণের সম্পর্ক, তাহলে 3 * y এর মান হচ্ছে 19/3, এটা ডট ইনটু +1 বাই হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই 3 আর এই 3 কেটে যায়, 3 কেটে গেলে 19 আর 1 তাহলে 20 বাই হচ্ছে কত 5। তাহলে এটা কাটলে পাবো 4। কত পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4। আবার বলি, বাম পক্ষ সমান ছিল
3y প্লাস 1/5 সমান, আমরা এখানে 3 ইনটু y এর মান 19/3 বসালাম। এবার 3 3 কেটে গেলে উপরে এসে কেটে গেলে তাহলে 19, আর এখানে 1 থেকে যোগ করলে 20/5 কাটাকাটি করলে 4 হলো। একইভাবে ডান পক্ষটা যদি আমরা লিখি, একইভাবে যদি ডান পক্ষের যে অংশটা আছে সেটা হচ্ছে 3y - 7 বাই হচ্ছে 3। এক্ষেত্রেও যদি আমরা y এর পরিবর্তে 3 ইনটু y আছে, y এর পরিবর্তে 19/3 বসিয়ে দিই, -7 বাই হচ্ছে 3। এখান থেকে পাচ্ছি, এখানেও 3 3 কেটে যায়, লব আর হয়, তো পাবো 19 থেকে 7, এখানে একটা লাইন করতে পারো, 19 - 7 বাই হচ্ছে 3। এখান থেকে লেখা যায় 19 থেকে 7 বিয়োগ করলে 12/3, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা পেলাম, দেখো প্রিয় শিক্ষার্থী, বাম পক্ষ এবং ডান পক্ষ। বাম পক্ষেও আমরা y এর মান বা চলকের মানটা বসিয়েছি এবং ডান পক্ষেও চলকের মানটা বসিয়েছি। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে সমীকরণের সমাধান করার পরে বা তোমার পরীক্ষায় এরকমও থাকতে পারে যে একটা সমীকরণ দেওয়া থাকলো আর ওই সমীকরণের মূলটাও বলে দেওয়া হলো, উল্লেখ করে দেওয়া হলো, তাই না? তাহলে বলা হলো যে এই সমীকরণের এই চলকের এই মানটি সমীকরণটিকে সিদ্ধ করে বা সমীকরণের সত্যতা যাচাই করে কিনা তুমি শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাও। এরকম যদি থাকে তাহলে সরাসরি আমরা সেই মানটা নিয়ে বাম পক্ষে বা ডান পক্ষে বসিয়ে দিব। তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষে আমাদের মানটা বসানোর পরে যদি দুইটা পক্ষের মান সমান হয়, যেমন আমরা y এর মান বাম পক্ষে বসানোর পরে আমরা পেয়েছি 4 এবং ডান পক্ষে বসানোর পরে পেয়েছি হচ্ছে 4, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান যখন সমান পেয়ে যাব তখন মূলটি বসানোর পরে তখন বলতে পারবো যে সমীকরণটি শুদ্ধ হলো বা সমীকরণটির সমাধান শুদ্ধ হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং যে সমীকরণটির সমাধান শুদ্ধ হলো। এভাবে আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 7.1 যে অঙ্ক আছে 1 থেকে 20 পর্যন্ত, এই 20 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে আমি আশা করব আর তোমাদের কোনো অঙ্ক সমস্যা হবে না। তোমরা চেষ্টা করবে এই অধ্যায়ের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক খাতায় নিজেরা করা। যে নিয়ম শিখিয়ে দিলাম এই নিয়মগুলো ফলো করে তোমরা খাতায় অঙ্ক করলে বেশি প্র্যাকটিস করলে তোমরা এই অধ্যায়ের অঙ্ক পারদর্শী হতে পারবে, এক্সপার্ট হয়ে যাবে তোমরা এই অধ্যায়ে সমীকরণ সমাধান করার ক্ষেত্রে। আমি মনে করি, আমার বিশ্বাস, তোমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস অবশ্যই আছে। তোমরা প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে চেষ্টা করবো এই অধ্যায়ের উপরে একটি সৃজনশীল করার জন্য এবং পাশাপাশি অন্যান্য অধ্যায় যেগুলো আছে সেগুলোও নিয়ে কিছু আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি অনলাইন ক্লাসটি কেমন লাগলো জানি না, যেহেতু তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছি না, তো পরবর্তীতে জানার চেষ্টা করব তোমাদের ক্লাসটি কেমন লাগলো। যেহেতু এই অবস্থায় আমরা কখনো পড়ি নাই, সৃষ্টির যে ইচ্ছা, আল্লাহর যে ইচ্ছা, সেটা তো কেউ খণ্ডন করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি গ্রহণ করলে এবং এটা যদি প্র্যাকটিস করো তাহলে আমার যে কিছুটা হলেও যে কষ্ট সেটা সার্থকতা চলে আসবে। এবং তোমরা পাশাপাশি তোমরা চোখ রাখো স্কুলের ওয়েবসাইটে বিভিন্ন শিক্ষকের, এমনকি প্রত্যেক শিক্ষকের বিষয়ভিত্তিক যে
অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। সুন্দর সুন্দর ক্লাস তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে পেয়ে যাবে। সেজন্য তোমরা তোমার স্কুলের ওয়েবসাইটে চোখ রাখো এবং পাশাপাশি তোমরা একজন আরেকজনকে মেসেজগুলো দিয়ে দাও, যেহেতু ক্লাস অনলাইন ক্লাস চলছে, ক্লাসগুলো যাতে তোমরা উপভোগ করতে পারো, গ্রহণ করতে পারো। তোমাদের লেখাপড়া কার্যক্রম যেন থেমে না যায়, এই জন্য তোমাদের জন্য ধন্যবাদ, আশীর্বাদ, এবং তোমাদের জন্যই চেষ্টা করে যাচ্ছে ফাতেমা উচ্চ বিদ্যালয়, যাতে তোমরা পিছিয়ে না পড়ো। তোমাদের জন্য চিন্তা করে, স্কুলের সম্মানের জন্য চিন্তা করে এই অনলাইন ক্লাস চালু করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমরা যারা শিক্ষক আছি আমাদের জন্য দোয়া করো, প্রার্থনা করো, যাতে আমরা সুস্থ থেকে তোমাদের সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ অভিভাবক মণ্ডলী, ধন্যবাদ সকলকে।